হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অনেকদিন পর এরকম একটা ভিডিও নিয়ে সামনাসামনি দেখা হলো তোমাদের সাথে। আমি হয়তো আগে তোমাদের বলেছিলাম একটা ভিডিওতে যে আমার একটা পায়ের অপারেশন আছে, তো আমি কবে তোমাদের সামনে কোনো ভিডিও নিয়ে আসতে পারবো হয়তো জানি না। তো দেখো, ভগবানের কৃপায় তোমাদের সবার ভালোবাসায় আমি খুব তাড়াতাড়ি চলে এসেছি। তো অপারেশনটা হয়েছে 20 অক্টোবর। তো আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল, তার আগে একটা টেস্ট ছিল 14th। তো ওরা বলেছিল যে তুমি যদি ফিট থাকো সেই বুঝে আমরা 20th অপারেশনটা করতে পারবো। তো ওরাও আগে কিছু টেস্ট করে, সেই টেস্টগুলো যদি আমি সাকসেসফুলি সব কিছু রিপোর্ট আমি ওদের কাছে সাবমিট করতে পারি তার আগে হাতে পেয়ে যাই এবং সব কিছু ঠিক থাকে, সেই বুঝে ওরা সেই 20th ডেটটাকে কন্টিনিউ করবে, আদারওয়াইজ ওটা হয়তো পরে আমরা পোস্টপন করতো। তো সেই হিসেবে আমি তোমাদের বলেছিলাম যে আমার একটা অপারেশন হতে চলেছে, তার আগে একটা ডেট রিভিউ গিয়েছিলাম, ভিডিও শেয়ার করেছি। তো না দেখে থাকলে আগে প্লিজ সেই ভিডিওটা দেখে নিও। তো আজকে আমি এসেছি অপারেশনের পরে এবং আমার স্টিচ কাটিং হয়ে গেছে। আগে আমি ভাবলাম তোমাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। তো চলো দেরি না করে শুরু করা যাক এই অপারেশনের সম্বন্ধে ডিটেলস এবং তার থেকে তোমরা কি ইনফরমেশন গ্যাদার করতে পারো জার্মানিতে। তো আমি সুনন্দা, প্রবাসী আমার জগতে একটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। তোমাদের সাথে আমি আজকে শেয়ার করি যে এই অপারেশনটা কেন করতে হলো এবং আমি কিভাবে ফিল করলাম যে এটা আমার এরকম একটা কেসে চলে গেছে। তো আমার যতদূর মনে পড়ছে 2023-এ ব্ল্যাক আইস হয়েছিল, মানে উইন্টারের সময় জার্মানিতে। তো তখন ভোরবেলা মানে সকাল 6টা, মানে বুঝতেই পারছো জার্মানিতে তখনও অন্ধকার। তো আমি এখানে বাস স্টপ আছে আমার বাড়ি থেকে 5-6 মিনিটের ডিস্টেন্সে। তো সেটা যেতে গেলে আমাকে অনেকগুলো সিঁড়ি দিয়ে যেতে হয়। তো রাত্রিবেলা ব্ল্যাক আইস পড়েছে, সিঁড়িটা আমি বুঝতে পারিনি, পিঠে ভারী ব্যাগ ছিল, তো অন্ধকারও ছিল। বুঝতেই পারছো এখানে ডার্কনেসটা কীরকম থাকে, সন্ধে থেকে শুরু হয়ে যায় মোটামুটি 4টে থেকে সকাল 8টা অবধি সূর্য দেখা যায় না সেভাবে, তো লাইটটাও ছিল না। ছোট্ট ছোট্ট টিমটিমে লাইট ছিল যাতে ব্ল্যাক আইস দেখা যায় না, আর ব্ল্যাক আইস তো জানোই পুরো ট্রান্সপারেন্ট হয়। তো সেই হিসেবে আমি নামতে গিয়েছিলাম এবং পড়ে গিয়েছিলাম, আর পড়ে অনেকটা দূর অবধি চলে গিয়েছিলাম। তো স্কিড করে গিয়েছিলাম বলতে পারো, অনেকগুলো স্টেপ বাই স্টেপ সিঁড়ি ছিল, আবার কিছুটা গ্যাপ দিই, আবার কিছুটা সিঁড়ি। তো পড়ে গিয়েছিলাম, সেই অবস্থায় আমি কোনো রকমে উঠেছি, উঠে আবার অফিস গেছি, সারাদিন সেইভাবেই কাজ করেছি। তো সেই সময়টা ডাক্তারখানা ছিল না, মানে যতদূর সম্ভব এটা হয়েছিল ফ্রাইডে। তো ইভিনিংয়ে ডাক্তার থাকে না জার্মানিতে, মানে হোম ফিজিশিয়ান। তো সেই হিসেবে আমি ওয়েট করে সোমবার দিন নাগাদ ডাক্তারের কাছে গিয়েছিলাম যেরকম ব্যথা হয়েছে। তো ডাক্তার কিছু মেডিসিন দিয়েছিল, পেন কিলার দিয়েছিল, আর দেখে বললো যে ঠিক আছে কমে যাবে, 7 দিন 8 দিন ওয়েট করো। তো 15 দিন পর আরেকটা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল, তাও বললো যে তারপর আসো। তো গিয়েছিলাম, তখনও কন্টিনিউয়াস ব্যথা ছিল। তো উনি জেল দিয়েছেন কিছু, 1 মাস পর আসতে বলেছেন, এরকম করে করে কন্টিনিউয়াস 2023 কেটে গেছে। দুর্গাপূজা ছিল, দুর্গাপূজায় আমি সেই ব্যথা নিয়ে ডান্সও করেছি। তো ডান্স করতে গিয়ে ফিল করেছিলাম যে মাটিতে বসছি যখন, পা স্ট্রেচ করে ওঠার সময় আমার কিছু একটা ব্যালেন্স দরকার হচ্ছে, মানে আমি ঠিক উঠতে পারছি না। যেটা আমি আগে ভরতনাট্যম ডান্স করতাম, তোমরা জানো আমার যারা ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে ভালো মতন আইডিয়া আছে, তো তারা জানো আমি খুব স্ট্রংলি একটা ডান্স সম্বন্ধে আমি খুব মন থেকে খুব স্ট্রং। তো সেই হিসেবে আমি ডান্স করতে খুব ভালোবাসি এবং ভরতনাট্যম ডান্স করেছি, অনেক পরীক্ষা দিয়েছি যেগুলোতে আমি সাকসেসফুলি ভালো মার্কস পেয়েছি। তো সেক্ষেত্রে উঠে বসাটা আমার কাছে খুব একটা ক্রিটিক্যাল ব্যাপার কোনো দিনই ছিল না, স্ট্রেচেবল ছিল, পা সব কিছু ছিল। সেই সময় আমি ফিল করছিলাম যে আমি উঠে বসতে গিয়ে কোথাও একটা পেন ফিল করছি এবং লক হয়ে যাচ্ছে পাটা। তো সেইখানে আমি উঠে দাঁড়ানোর পরও বেশ কিছুক্ষণ মানে ফ্লেক্সিবল হয়ে ডান্স করতে পারছিলাম না। তো এটা ছিল 2023-এর দুর্গাপুজোর ঘটনা। তো মনের জোর নিয়ে ডান্স করেছি। তারপর ইন্ডিয়া গেলাম, মানে 2024 কন্টিনিউয়াস হচ্ছে। তো ডাক্তারের কাছে আবার গেলাম ইন্ডিয়া যাওয়ার আগে একবার। তো উনি বললেন এটা তো উইন্টার আর আমার একটু শীত সম্বন্ধে ভয় লাগে, তো আমি টাইট যে স্টকিংসগুলো হয় মানে উইন্টারের জন্য থার্মাল সেরকম পরে থাকি, মোজার ভেতরেও জুতো খুব মানে হার্ড পরি যাতে ঠান্ডা না লাগে। কারণ আমাকে প্রায় 15 থেকে 20 মিনিট স্টেশন থেকে নেমে হাঁটতে হয় অফিস যাওয়ার জন্য। তো সেই রাস্তাটা খুবই কাম এবং গাছপালাও আছে প্রচুর, বাড়ি কম, তো পাহাড়ি রাস্তা। তো ওই জন্য আমি এরকম প্রিকশন নিয়েই যেতাম। তো ডাক্তার সেটা দেখেছে, অফিস থেকে ফেরার সময় আমি ওইভাবেই ফিরছি। তো দেখে বললো তুমি এত টাইট পরে থাকো আর উইন্টার ওই জন্যই হয়তো হচ্ছে। তো অফিস থেকে যখন রাত্রিরে ফিরবে বাড়িতে ফ্রি হয়ে একটু গরম সেঁক দিও, মানে হট ব্যাগ বা এরকম কিছু দিও। তো কন্টিনিউয়াস এইভাবে আমি চলতে চলতে ইন্ডিয়া গেলাম ডিসেম্বরে 2024-এ, বাড়ি ফিরলাম। বাড়ি ফেরার সময় কি হলো, ফ্র্যাঙ্কফুর্ট এয়ারপোর্টে যখন বেল্টে ব্যাগগুলো আসছিল, তো আমি একাই ট্রাভেল করেছিলাম। তো আমার বেল্টে যে ব্যাগটা আসছে তার আগে একজন মহিলা ছিল, তার একটা স্টিলের বড় লাগেজ ছিল, মানে খুব হেভি মেটালের কিছুটা লাগেজ, স্টিল কালারের ছিল এবং অবভিয়াসলি ওটা স্টিলেরই হবে। তো উনি এত তাড়াহুড়ো করে ওটাকে নামালেন, আমার পাশেই দাঁড়িয়েছিলেন, যে আমাকে জাস্ট ধাক্কা মেরে দিলেন,
মানে আমার পায়ে যে জায়গাটা ব্যথা ছিল সেখানটা জোর ধাক্কা পেলাম। তো পাওয়ার পর আমি তখন ফিল করলাম যে টনটন করে উঠছে, মানে স্প্রিং যেরকম হয় না সেরকম টনটন করে উঠছে, এবং মাথাটা ঘুরে গেল কিছুক্ষণের জন্য। আমি অফ হয়ে কোথাও বসে তারপর ওয়েট করে আমার লাগেজ নিয়ে বেরিয়ে এসেছিলাম। তো তখন আমার ব্যথাটা বেড়েছিল, প্রায় 7 দিন মতন আমি মেডিসিন নিয়েছি, পেন কিলার নিয়েছি, ব্যথা বেড়েছে, ডাক্তারকে দেখিয়েছি, ডাক্তার বললো ঠিক আছে কোনো অসুবিধা নেই। মার্চ এপ্রিল মাস নাগাদ তখন দেখছি কি এই দিক ফিরে আমি শুতে পারছি না, ইভেন কি আরো পেন হচ্ছে যখন আমি বসতে যাচ্ছি, মানে পা ফোল্ড করে আমি এই সাইড থেকে বসতে পারছি না, এই সাইডটা ফোল্ড করতে পারছি না, এরকম লক হয়ে যাচ্ছে। তো তখন আমি আমার হোম ফিজিশিয়ান যে তাকে রিকোয়েস্ট করলাম যে প্লিজ আমাকে এক্সরের জন্য পাঠান। তো আমার ক্ষেত্রে এই যে ব্যাপারটা এটা খুব লেন্দি হয়েছে, কারণ আমার হোম ফিজিশিয়ান অতটাও কেয়ার করেনি। আর জার্মানিতে হোম ফিজিশিয়ান ছাড়া তুমি ফরওয়ার্ড করতে পারে না কেউ, যে অর্থোপেডিকের কাছে তুমি ডাইরেক্ট গেলে অ্যাপয়েন্টমেন্ট পাবে কিনা, বা উনি যদি লিখে দেন হোম ফিজিশিয়ান যে না এরকম প্রবলেম আছে একবার চেক করুন, সেটা ইজি হয়, সেক্ষেত্রে ডাক্তার তোমাকে কেয়ারফুলি দেখে। তো আমার ক্ষেত্রে সেটা আমি পাচ্ছিলাম না, আর হোম ফিজিশিয়ান ছাড়া এখানে যাওয়াটা আমার মনে হচ্ছিল না পসিবল অর্থোপেডিকের কাছে। তো আর ওনাকে বললাম আপনি এক্স এর জায়গায় কোথাও হয় যদি সেখানে আমাকে রেফার করুন। তো উনি বললেন যে ঠিক আছে করতে হবে না, দেখছি আর 1-2 মাস ওয়েট করো। হ্যাঁ, জ্যাক এসছে কথা বলতে। তো এক্স রে করার জন্য আমি রিকোয়েস্ট করেছিলাম, উনি তখন একটু শর্টেই বলি, তো অর্থোপেডিকের জন্য উনি তখন আমাকে উবেরভাইশন যেটা হয় এখানকার যে রেফারেন্স একটা লেটার হয় তো সেটা দিলেন। তো এবার অর্থোপেডিক আমি আমার সিটিতে পাচ্ছি না, সব মোটামুটি অ্যাপয়েন্টমেন্ট ফুল, 2-3 মাসের আগে কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই। তখন হচ্ছে এপ্রিল মাস পড়ে গেছে, আমাদের গ্রিস যাওয়ার প্ল্যানিং রয়েছে, টিকিট টিকিট সব কমপ্লিট, মানে রিজার্ভেশন সব হয়ে গেছে। মে মাসের লাস্টে আমরা গ্রিস যাচ্ছিলাম 1 সপ্তাহের জন্য। তো অনিশ বললো দেখো যদি এর মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় তো ভালোই হয়। তো সব জায়গায় মেল করলাম আমাদের সিটির আশেপাশে যেখানে আছে, একটা জায়গা থেকে রেসপন্স এলো জাস্ট আমরা যেদিনকে গ্রিস যাচ্ছি তার 3-4 দিন আগে। তো সেখানে গেলাম, দেখালাম, তো ওখানে ডাক্তার এক্সরে করলো, যে অর্থোপেডিক ছিলেন, ভালোই ডাক্তার, মানে উনি খুব এখানকার আমাদের সিটিতে নাম করা ডাক্তার। তো উনি করলেন, এক্সরেতে কিছু আসলো না। তো দেখার পর আমাকে পা টেনে দেখলেন, দেখলেন একটা কোথাও ব্যথা ফিল করছি। উনি বললেন এটা তো এক্সরেতে আছে, মনে হয় হাড়ের কোনো ব্যাপার নয়, তো তাও যদি তুমি এটাকে দেখতে চাও কিছু আছে কিনা, আমি মেডিসিন তোমায় দেবো না, তো তুমি এটা এমআরআই করো। তখন ছিল মে মাসের লাস্ট, তো এমআরআই এর জন্য উনি রেফার করলেন, কিছু লিস্ট দিয়ে দিলেন কোথায় কোথায় যেতে পারি। তো আমি সব জায়গায় সেই অনুযায়ী মেল করছি, ফোন করছি, কোথাও অ্যাপয়েন্টমেন্ট নেই। অ্যাপয়েন্টমেন্ট পেলাম জুলাইয়ের লাস্ট উইকেন্ডে। তো ততদিন পর্যন্ত ওয়েট করতেই হবে, এমআরআই ছাড়া উনিও আর কিছু মেডিসিন দিতে পারছেন না বা ট্রিটমেন্ট প্রসেস করতে পারছেন না। তো এমআরআই ডেট পাওয়ার পর জুলাই মাসের এন্ডে এমআরআই হলো, আমার ডেট ছিল 23 জুলাই। তো এমআরআই হওয়ার পর উনি বললেন 15 দিন পর এই রিপোর্টটা তোমার অর্থোপেডিকের কাছে যাবে। এবার সেই বুঝে আমি অর্থোপেডিকের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েই রাখলাম, উনি বলেছিলেন যে হলেই নিয়ে রাখবে। এবার অর্থোপেডিকের কাছে গেছি, উনি বলছেন এখনো অবধি তোমার রিপোর্ট আসেনি, এটা হচ্ছে অগস্টের ফার্স্ট উইক। আমি বলছি না আজকে তো চলে আসার কথা, 1 সপ্তাহ হয়ে গেছে। তো উনি বলছেন এখনো অবধি আসেনি, তো আমি ক্লোজ করব, আমাদের ডাক্তার ছুটিতে চলে যাচ্ছে। তো রিসেপশনে বললো যে আমাদের ডাক্তার ছুটিতে চলে যাচ্ছে, তো উনি তোমার রিপোর্ট ছাড়া তো দেখবেন না। তা আমি রিপোর্ট তো আপনার কাছেই চলে আসার কথা মেলে। তো বললো না আসেনি। তা বললো সেন্টারটা কাছেই আছে, এমআরআই যেখানে করেছো তুমি নিয়ে আসো। সঙ্গে সঙ্গে আমার জন্য 30 মিনিটস ডক্টর ওয়েট করলেন, আমি এমআরআই রিপোর্ট হাতে নিয়ে দৌড়তে দৌড়তে আসলাম রিকোয়েস্ট করে যে আপনি দেখুন। দেখার পর উনি দেখেই প্রথমে বললেন এখন যা সিচুয়েশন এটা আমার এখানে কিছু হবে না, তোমাকে এটা অপারেট করতে হবে। আমার তো শুনে একটু ঘাবড়ে গেছি, অপারেশন কেন, এখানে অপারেশন করবো, আপনি বলুন আমাকে ডিটেলসে কি হয়েছে। তখন বললেন এই যে তুমি পেনটা ফিল করছো, তো তোমার এখানে মানে একদম 4th স্টেজ, 3rd স্টেজ অবধি বা 2nd স্টেজ অবধি আমরা ফিজিওথেরাপি বা অন্য কোনো মেডিসিন দিয়ে কিছু করতে পারবো, 3rd স্টেজ থেকে অপারেশন করতে হয়, সেটা সিচুয়েশন বুঝে ডাক্তার বলে। তো বেটার তুমি কোনো হসপিটালে কন্ট্যাক্ট করো যেখানে সার্জন রয়েছে, সেখানে কন্ট্যাক্ট করো। তো এই অপারেশনটা আমার এখানে হয় না, এটা খুব ইম্পর্টেন্ট এবং নিখুঁত একটা অপারেশন, তো বেটার তুমি কোনো হসপিটালে যোগাযোগ করো, আমি ছুটিতে চলে যাচ্ছি, তারপর এসে তুমি ডিটেলস কথা বলো যে কোথাও যোগাযোগ করেছো কিনা। তো উনি এইভাবে ছেড়ে দিলেন। আমি বারবার জিজ্ঞাসা করছি কি হয়েছে বলুন, কি হয়েছে বলুন, কদিন অবধি আমি এটা ওয়েট করতে পারবো, কোন হসপিটাল। তো উনি বলছেন আমি এখানে তোমায় কিচ্ছুভাবে হেল্প করতে পারবো না, তোমায় নিজেই খুঁজতে হবে, 2-3টে হসপিটালে গিয়ে খোঁজ নিতে হবে যে আমার এরকম হয়েছে, রিপোর্টটা দেখিয়ে কোথায় করে এবং কোথায় বেটার করে। সেরকম হলে তুমি তোমার হোম ফিজিশিয়ানের থেকে একটা সাজেশন নিতে পারো। হোম ফিজিশিয়ানও তখন ছুটিতে অগস্ট মাসে। কি করব কি করব, তখন অলরেডি আমাদের রিহার্সাল শুরু হয়ে গেছে দুর্গাপুজো। তো সেখানে আমি কমিট করে দিয়েছি যে আমি করব পারফরমেন্স, রেডিও হচ্ছিলাম, মন খারাপ তো ছিল। তো হট করে অনিশ বললো এই সিচুয়েশনে তোমায় ডান্স করতে হবে না। তো মন খুব খারাপ হয়ে গেছিলো, প্রচণ্ড কান্নাকাটি করলাম।
তো এই করতে করতে ইন বিটুইন আমার এক অফিস কলিগ যে ফুটবলার, মানে খুব ভালো ফুটবল প্লেয়ার, তো ওর এরকম একটা কেস হয়েছিল। আমার এমআরআই রিপোর্টটা ওকে দেখালাম, কিছুদিন আগে অপারেশন করেছে শুনেছি, তোকে দেখালাম। ও বলছে আমার এটা 3 নম্বর স্টেজ ছিল, তোমার এটা 4 নম্বর স্টেজ হয়ে গেছে। আর এখানে টিবিলা, মানে আমার এখানে পায়ের যে নিচের হাড়টা থাকে, ফিমার টিবিউলার, তো টিবিউলার ওখানে আরো কিছু দিয়ে কোশ্চেন মার্ক করা আছে, যেটার ক্লিনিক্যাল ডায়াগনোসিস দরকার। তো যেটা একমাত্র সার্জন করতে পারবে, সার্জন এটাই মানে রিপোর্টটা দেখবে। আর দিয়েছিল ওরা একটা সিডি, মানে সিডিটা কোথাও আমাদের সিডি ড্রাইভ নেই, দেখতে পাচ্ছিলাম না, তো সেই জন্য বুঝতেও পারছিলাম না পিকচারটা কি হয়ে আছে ভেতরে। জাস্ট এমআরআই রিপোর্টটা দেখে আমরা গেস করছিলাম এরকম হয়েছে এই ব্যাপার। তো ও বললো তুমি ডিরেক্টলি, আমি বলছি হামবুর্গে একটা বড় সার্জন আছে, তো আমাদের স্পোর্টস বা পুলিশ এরকম বড় বড় যাদের কিছু হয়, তো তাদেরকে উনি ফিট করে দেন। উনি চ্যালেঞ্জিং জব, মানে ওই সার্জনের কাছে তুমি গেলে তোমাকে খুব কুইকলি কোনো সলিউশন দিয়ে উনি দান করিয়ে দেবেন। অপারেশন যদি করতে হয় করবেন, না হলে উনি সেভাবে ডিসিশন নেবেন। তো আমি আর দেরি না করে সেখানেই মেল করলাম, অনিশকে বললাম যোগাযোগ করো কত তাড়াতাড়ি সম্ভব। ওরা আমাকে সেপ্টেম্বরে ডেট দিল। তো সেপ্টেম্বর মানে পুজোর আগে, জাস্ট রিহার্সালগুলো আমি কন্টিনিউ করছিলাম, পুজোতে যাবো বলে প্রিপেয়ার ছিলাম। তো তখন ডেট দিল, উনি দেখলেন, উনি পিকচারটাও দেখলেন সিটিতে। দেখার পর আমাকে দেখিয়ে দিলেন যে তোমার এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা, তিনটে আমি অপারেট করবোই, তিনটে জায়গা করতেই হবে। তো উনি যেটা দেখে বললেন যে তোমার দুটো প্রবলেম আছে মেনলি। তো মানে উনি জার্মানি আমাকে বললেন দ্যাট ইজ সো গেসপ্যান্ড, কার্টিলেজের কথাটা বললেন যে কার্টিলেজ তোমার ড্যামেজ হয়েছে এবং 4th স্টেজ, ওটা অপারেট করতেই হবে। তো অনিশ বারবার জিজ্ঞাসা করছে অপারেশন ছাড়া কোনো উপায় আছে কিনা, বা আমরা এরকম দুজন আছি, দেখবে কে। বলছে না কোনো অসুবিধা নেই, আমি অপারেট করে দেবো, 30 মিনিটস থেকে 45 মিনিটসের অপারেশন। কিন্তু সেকেন্ড আরেকটা যে প্রবলেম দেখা যাচ্ছে, কোশ্চেন মার্ক করা আছে, তো উনি ওই পিকচারটা দেখালেন এবং কি হয়েছে বোঝানোর চেষ্টা করলেন। বাট আমরা যখন দেখছি ভয় পাচ্ছি যে কি হবে কি হবে, দুখানা অপারেশন একসাথে, উনি বললেন তুমি চিন্তা করো না, তুমি ভাবো যে কোন দিন অপারেশনটা করতে পারবে। তো সেই বুঝে অ্যানাস্থেসিয়ার একটা ডেট দিলেন যে এই তারিখে, তার আগে তোমায় আসতে হবে আমাদের কাছে ভিজিটে, কিছু কিছু টেস্ট রয়েছে। তো আমরা ডেটটা নিলাম পুজোর পর হিসেবেই, যে পুজোর সপ্তাহটা বাদ দিয়ে দিল। তো সেটাই ছিল 14th অক্টোবর। তো উনি অ্যানাস্থেসিয়া যিনি করাবেন, এবং লিখে দিয়েছিলেন উনি যে আমার ফুল অ্যানাস্থেসিয়া হবে, মানে আমার যে অপারেশনটা উনি ওটা বুঝেছিলেন কি করতে হবে না করতে হবে, কিন্তু সব কিছু এক্সপ্লেন করেছিলেন কতক্ষণের করবেন, তার আগে কি খেয়ে আসতে হবে, কি করতে হবে না করতে হবে, কদিন পর হাঁটতে পারবো। তো আমার ফার্স্ট কোশ্চেন ছিল যে অপারেশনটা করার পর আমি কি ডান্স করতে পারবো, আমার নর্মাল লাইফে ফিরতে পারবো। উনি বললেন অবভিয়াসলি 1 মাস থেকে তোমার 6 সপ্তাহ, আর ফিজিওথেরাপিও তো করতে হবে, তো তুমি তারপর নর্মাল লাইফে ফিরতে পারবে। কিন্তু 6 মাস পর্যন্ত সাইকেল চালাতে পারবে না, সাঁতার কাটতে পারবে না, আর খুব উঁচু পাহাড় যেখানে ইনক্লাইন সেখানে তুমি উঠতে পারবে না পায়ের উপর প্রেশার দিয়ে। 6 মাস পর থেকে তোমার নর্মাল লাইফ তুমি লিড করতে পারবে। তো বললাম ঠিক আছে। বললো তারপর তোমার এই যে পেনটা রয়েছে, আমি এই পেন টোটালি রিলিভ পাবে, তুমি করে দেখো, তুমি ভালোই হয়ে যাবে, আমি তোমাকে টোটালি ফিট করে দেবো, এটা আমার চ্যালেঞ্জ। তো ডাক্তারকে দেখে আমি খুবই মানে কনফিডেন্স পেয়েছিলাম, আমার ভালোই লেগেছিল। অনিশও বললো যে না ডাক্তার সত্যিই খুব কনফিডেন্ট। আর তার 1 সপ্তাহ আগে একটা পুলিশের হাতে হয়েছিল এরকম কন্ডিশন, তো উনি ওটা অপারেট করেছেন। বললো একটা পুলিশের করে দিয়েছি, মানে বুঝতে পারছো তাদের কত ইম্পর্টেন্ট জব, তাদের হার্ড ওয়ার্কও করতে হয়। তো সেক্ষেত্রে তিনি এখন ফিট, আমার কাছে দেখাতে এসেছিলেন কিছুক্ষণ আগে। তো সেই জন্যই আমরাও কনফিডেন্স পেলাম, বললাম ঠিক আছে আপনার কাছে তাহলে আমরা 14 তারিখ আসছি। কিন্তু 14 তারিখ ডেটটা ছিল অপারেশন থিয়েটার যেখানে ওনার, সেইখানেই মানে হসপিটালের সাইডে একটা অপারেশন থিয়েটার রয়েছে, আর বাদিকে ওনার যে ক্লিনিকটা, তো ওখানে সব কিছু দেখিয়ে দিল, বলে এখানেই 14 তারিখ আসবে। তো সেটাই 14 তারিখ গিয়েছিলাম, এবং তখন আমার ভাইরাল ফিভার হয়েছিল, মানে প্রচণ্ড কাশি এবং থামছে না কাশি হলে, আর জ্বর ছিল। তো যে অ্যানাস্থেশিয়া করবে সে লেডি দেখে বললো তোমার তো ফুল অপারেট করতে হবে, মানে ব্যাপারটা তো, আর অ্যানাস্থেশিয়া ফুল করতে হবে। তো এরকম থাকলে আমি কিন্তু অক্সিজেন মাস্ক লাগাতে পারবো না। তো তোমার কদিন হয়েছে? আমি 7 দিন হয়েছে, জাস্ট জ্বর, দুর্গাপুজোর পর। বললো দেখো শুক্রবার অবধি আমি তোমাদের ফোন করবো। আমি আমার হাজবেন্ডকে ফোন করবে না, আমার অফিসে তো ফোন অ্যালাউ নয়, আর সাইলেন্ট থাকে, বুঝতে পারবো। বলছে না তোমার সাথেই কথা বলবো, কারণ তোমার ওপিনিয়নটা জানা দরকার, আমরাও কথা বলে বুঝতে পারবো কেমন আছো। তো অ্যাজ ইউজুয়াল উনি থার্সডে ফোন করেছিলেন, এবং ফোন করে বললেন যে 20 তোমার ডেট আছে, সব কথা জিজ্ঞাসা করলেন কি আনতে হবে না হবে, কখন আসতে হবে। তো আগের দিন ডিনার করার পর আর জল খেতে পারবো না, আর সকালে যদি কোনো মেডিসিন থাকে, অপারেশনের যে টাইম বলেছিল 8টার সময় যেতে বলেছিল, তো তার 2 ঘন্টা আগে আমি এইটুকু পরিমাণ জাস্ট জল বা চা খেতে পারি, উইদাউট এনি ফ্লেভার, কোনো ফ্লেভারের কিছু চলবে না, ডাইরেক্ট এমনি ব্ল্যাক টি বা জল, ঠিক এইটুকু পরিমাণ। তো যাই হোক, সকালবেলা চলে গিয়েছিলাম 20, এবং ডাক্তার সত্যিই খুব ভালো। আমার ভয় ছিল অ্যানাস্থেশিয়া নিয়ে, কারণ অনেকেই বলেছিল অ্যানাস্থেশিয়ার পর পেন হয় এই জায়গাটায়, মানে শিরদাঁড়ায় যেটা করে অ্যানাস্থেশিয়া খুব পেনফুল, আর তার সাথে খাওয়া দাওয়াও অনেক প্রবলেম হয়, যেটা ইন্ডিয়াতে আমার চোখে একটা ছোট্ট অপারেশন হয়েছিল ডিসেম্বরে। তো সেখানে আমি ফিল করেছিলাম যে 7 দিন আমি খেতে পারছিলাম না, একটা বমি টেন্ডেন্সি আসছিল। তো সেটাও আমার ভয় ছিল যে খেতে পারবো না, কি হবে, এরকম প্রবলেম ছিল। তো
ইয়ার থেকে অনেক বেস্ট, অ্যানাস্থেশিয়ার প্রসেসটা খুবই সুন্দর। তো আমাকে সব কিছু ডিটেলস ইনফরমেশান নিয়ে আমি আমার কি ব্যাকগ্রাউন্ড হয়েছে, কবে অপারেশন হয়েছিল, বা আমার কিছু মেডিসিন চলে না চলে সব কিছু নিলেন, এবং ব্লাড টেস্টেরও সব রিপোর্ট সব কিছু উনি করলেন। বিপিটা বললেন দিনের দিন করব। তো যাই হোক, অ্যানাস্থেশিয়ার যে ডক্টর তিনিও খুব ফ্রেন্ডলি, একজন লেডি ডাক্তার ছিলেন। তো আমার ডাক্তার তো খুবই ভালো, অ্যানাস্থেশিয়ার লেডির সাথেও কথা বলে ভরসা পেলাম। তো আমাকে 8টার সময় যেতে বলেছিল, আমরা 7:45-8টার মধ্যে পৌঁছে গেছি, এবং ড্রেস চেঞ্জ করিয়ে আমাকে প্রসেসটা শুরু করে দিয়েছিল। তো তোমাদের সাথে আমি সব ভিডিও তো নিতে পারিনি, ক্লিপস আমার কাছে নেই, কারণ ফোন বা ব্যাগ আমাকে রেখে দিতে হয়েছিল অন্য একটা জায়গায়। যেটুকু ক্লিপস আছে অপারেশনের আগে বা পরে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো সকালবেলা যখন আমরা স্টার্ট করলাম বাড়ি থেকে, আগে জ্যাককে আমরা আমাদের ডগ সিটারের কাছে রেখে দিলাম, কারণ অপারেশন এবং তার পরের দিন যতক্ষণ না ড্রেনেজটা খুলবে জ্যাককে রাখাটা রিস্কি হয়ে যাবে। হট করে যদি ও আমার গায়ের ওপর চাপ দেয় বা ও কোথায় থাকবে, অনিষ্কেও হয়তো আমার সাথে নার্সিংহোমে কতক্ষণ থাকতে হবে জানি না। তো সেই জন্য ডগ সিটারের কাছে রেখে আমরা রওনা হয়েছি এখন নার্সিংহোমের উদ্দেশ্যে। কিরম বৃষ্টি পড়ছে দেখো জোরে। অপারেশন হয়ে যাওয়ার পর আমাকে যখন বেডে দিয়েছে তখনও পর্যন্ত আমার কন্ডিশন স্টেবল নয়। দেখো আশেপাশে ইসিজি থেকে শুরু করে সব কিছু চলছে। তো অনিস তখনও এসে পৌঁছয়নি, ওকে ফোন করা হয়েছে। তো ও বললো একটু পরে আসছে, আধ ঘন্টা পর, টুকটাক কিছু খাবার জিনিস নিয়ে। ততক্ষণ তোমাদের সাথে শেয়ার করি অপারেশনের পর দেখো কী কী লাগিয়ে রেখেছে সিস্টেম। ড্রেনেজ এখানে লাগানো রয়েছে, তার সাথে স্যালাইন চলছে। অপারেশনে রেখেছে, কিছুক্ষণ পর পর এসে সোডিয়াম বা অন্যান্য ইঞ্জেকশন যা আছে সব দিয়ে যাচ্ছে চ্যানেলের মধ্যে দিয়ে, আর জিজ্ঞাসা করে যাচ্ছে কি ফিল করছো বা কেমন আছে। খুব সুন্দর কেয়ার করছে। আর পাশে দু একজনের যাদের কোনো ছোটোখাটো অপারেশন হয়েছে তাদেরকে নিতে এসছে, তো তাদের লোকজনও বসে আছে আশেপাশে গল্প করছে। তো অনিশ আসার পর আমাকে নর্মাল আমার যা ড্রেস ছিল সেগুলো পরিয়ে চেয়ারে ওরা বসিয়েছে। তো ঠান্ডাও লাগছিল প্রচুর, আমি বললাম যে একটু জুস টুস খাই, বসে গল্প করি, ভালো লাগবে। তো অনিশের মুখটা জাস্ট দেখো, ওকে দেখে মনে হচ্ছে আমার থেকেও বেশি ভীতু। অনিশ আসার পর আমি অনেকবার বমি করলাম, তারপর আমাকে নর্মাল সিটে ওরা বসিয়েছিল, যেহেতু 3বার বমি হয়েছে, খাবারটাকে হজম করতে পারছিলাম না, জুস বা যাই খাচ্ছি। প্রচণ্ড মাথা ঘোরাচ্ছে, বমি হলো 3বার, আপাতত একটু একটু স্টেবল হয়েছে। Kennst ja, du quatschst, was die Füße zum Essen oder Füße zum Trinken. তো আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, তোমাদের যদি কারোর দাঁত ব্যথা হয় তো চেষ্টা করো ডাইরেক্ট দাঁতের ডাক্তারের কাছে যাওয়ার। হোম ফিজিশিয়ানের থ্রুতে গেলে আমার মনে হয় কিছু কিছু সিটিতে, মানে যেখানে লোকজন বেশি বা সিটিতে ক্রাউড বেশি, সেই সব সিটিতে হোম ফিজিশিয়ানের থ্রুতে গেলে একটু টাইম লাগে। আমাকে যেমন আমার কপাল খারাপ ছিল হয়তো, এটাই বলবো, কারণ হোম ফিজিশিয়ান সেই 2023 থেকে 2025-এর এপ্রিল মাস পর্যন্ত আমাকে ঝুলিয়ে রেখেছিল এইভাবে। যখনই যাচ্ছি 2 মাস 3 মাস করে কিছু ওষুধ দিচ্ছে, আজকে হট ব্যাগ দাও, আজকে জেল লাগাও, আবার 1 মাস পর আসো, ভিটামিন দিচ্ছে, এই সমস্ত করছিল, বাট কিছুতেই আমাকে এক্সরের জন্য পাঠাচ্ছিল না। তো সেই জন্য আমার ম্যাটারটা আরও মানে ক্রিটিক্যাল হয়ে গিয়েছিল, যেটা আমি ব্যথা নিয়ে ধরো ঘুরেছি, অফিস গেছি, নাচ করেছি, সব কিছুই অ্যাক্টিভিটিস কন্টিনিউ ছিল। জ্যাককে নিয়ে বেরোতাম, পাহাড় পর্বত, একটু উঁচু ইনক্লাইন রাস্তা, এসবও ছিল। তো সেই জন্য ভেতরে জানিনি কি হয়েছে। যখন থেকে এমআরআই রিপোর্টটা পেয়েছি 1 মাস, মানে অগস্টের 2nd উইক বা 1st উইক থেকে, তখন থেকে আমি একটুখানি হয়তো সাবধানতা অবলম্বন করেছি, যেমন জ্যাক নিয়ে বেরোতাম না, বা ডান্স করলেও বসতাম না। তো এরকম করেছি, কিন্তু এটা হয়তো আরও আগে জানতে পারলে আমি আগে থেকে প্রিকশন নিতে পারতাম। তোমাদেরকে বলবো, যদি কোনো কারণে মনে হয় যে পায়ের প্রবলেম বা হাতের প্রবলেম, কোথাও মানে অর্থোপেডিককে দেখানো দরকার, তো চেষ্টা করো ডাইরেক্ট সেখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে যাওয়ার। হোম ফিজিশিয়ানের থ্রুতে গেলে কিন্তু এরকম প্রবলেম হতেই পারে, যদি ডাক্তার সেরকম অ্যাক্টিভ না হয়। তো এটা তোমাদের কাছে একটা টিপস, 1 নম্বর টিপস। আর 2 নম্বর টিপস হচ্ছে, ডাক্তারকে যদি অপারেট করতেই হয়, ডাক্তারকে তোমাকে ভরসা করতে হবে 100%। আর 3 নম্বর টিপস হচ্ছে, এরা যেরকমভাবে তোমায় বলবে অপারেশনের আগে এবং অপারেশনের পরে, সেরকম প্রসেস থরলি মেনটেন করতে হবে। যদি কিছু মেনটেন করতে না পারো, ইন কেস, কারণ যদিও একটা হিউম্যান বিং, আমরা সব কিছু পেরে উঠি না, সেটা কিন্তু যখন যাবে অ্যাপয়েন্টমেন্টে, পরে নেক্সট অ্যাপয়েন্টমেন্টে ডাক্তারকে কিন্তু সত্যি কথা বলবে এবং ক্লিয়ারলি বলবে কেন প্রবলেম। যেমন আমার ক্ষেত্রে ওরা দেখে বললো যে এটা খুব কম, 50-45 অবধি তুমি বেড করতে পারছো, যেটা সাধারণত একটু বেশি হওয়া উচিত ছিল। তো আমি বললাম আমার ফিজিওথেরাপি ডেট পাচ্ছি না, তখন ও বুঝতে পারলো যে কেন। তো সেটা সত্যি কথা বলতে হবে যে কবে ডেট পাচ্ছ, কী ব্যাপার। আর আমাকে একটা জিনিস যেটা বললো যে খাওয়া দাওয়া বা পেন কিলার কটা খাচ্ছ, আমাকে পেন কিলার 2 রকমের দিয়েছিল, আর পেটের ইঞ্জেকশন দিয়েছিল। কোনো অ্যান্টিবায়োটিক কিন্তু ওরাল ডোজ বা কিছু দেয়নি, হয়তো ওদের ইঞ্জেকশনই দেওয়া ছিল ওটা, বা যে স্টিচের মধ্যেই কিছুভাবে ওরা দিয়েছিল অ্যান্টিবায়োটিকের
মলম টলম। তো আমাকে যখন আমার অপারেশন হয়ে গেছে, তো অ্যানেস্থেশিয়া করার আগে আমি ওখানে যে নার্সগুলো ছিল তাদের সাথে গল্প করছিলাম নর্মালি। ওরা আমাদের ইন্ডিয়া সম্বন্ধে জিজ্ঞাসা করছিল যে তোমাদের তো দিল্লিতে একজন আমার আছে ফ্রেন্ডস, তার বিয়েতে আমি গিয়েছিলাম, ওরা তো 7 দিন ধরে বিয়ে হয়, অকেশন হয়, এইসব গল্প হচ্ছিল যে অনেকগুলো তোমাদের থাকে প্রোগ্রাম এই সেই। তো আমি ভালোই এনজয় করছিলাম। তো ইন বিটুইন আমাকে টেবিলে তুলে দিয়েছে, ওপরে যে লাইটগুলো দেয় অ্যানাস্থেশিয়া করার পর বা আগে, সেই লাইটগুলো অলরেডি শুট দিয়ে দিয়েছে, এখানে অনেকগুলো মেশিন লাগিয়ে দিয়েছে, ইসিজির জন্য সব কিছু চলছে, পেছন দিকে দেখছি বিপির যে মেশিনটা সেটাও চলছে, পিপ পিপ করছে। তো আমাকে জিজ্ঞাসা করছে যে তোমার ভয় লাগছে না? বলছি না, ভয় কিসের, করতে যখন হবে করতেই হবে। তো ডাক্তার এসে তার আগে আমার পায়ে একটা মার্ক করে দিয়ে গেল কোন পায়ে হবে, আর আমাকে জিজ্ঞাসা করলো কি খবর, কেমন আছো, এখন সর্দি কাশি কমেছে? আমি বললাম, হ্যাঁ আমি এখন ফিট। তো আমার একটু জ্বর ছিল, আগের দিন রাত্রিরেও প্যারাসিটামল খেয়েছিলাম, আর প্রে করছিলাম যেন কাশিটা না আসে। তো আমি ডাক্তারকে বললাম দেখুন কাশিটা সদ্য সদ্য কমেছে, আর একটু ড্রাই তো রয়েছে গলা, কারণ জল খাইনি এতক্ষণ, তো হয়তো কাশি হতে পারে, আপনাদের ওটিও তো ঠান্ডা। বলো না না ওটা কোনো প্রবলেম না, কাশি হচ্ছে আমরা তো এমনিও অ্যানাস্থেশিয়ায় থাকতো, কোনো অসুবিধা নেই। তো আমি দিলাম না, সেফ সাইড, অ্যাটলিস্ট আমার অপারেশনটা হচ্ছে। কারণ এরপর নভেম্বরে ডাক্তার অ্যাভেলেবেল ছিল না, আর ডিসেম্বরে হলে অনিশ আমাকে সময় দিতে পারতো না, কারণ অপারেশনের পরে অনিশকে তো থাকতেই হতো ছুটি নিয়ে 15 দিন আমাকে কেয়ার করার জন্য। সেটা ডিসেম্বরে অনিশের ছুটি প্রবলেম আছে, কারণ ওদের প্রাইম ডে শুরু হয়ে যাচ্ছে। তো তখন আমি ডাক্তারকে বললাম যে দেখুন আমার কোনো ভয় নেই, অসুবিধা নেই, খালি দেখবেন যেন কাশি হলে ওটা একটু অসুবিধা হতে পারে, যে না না ওটা আমি ম্যানেজ করে নেবো। আর কি অপারেশন হবে তুমি তো জানো, আমি বলছি আপনার ওপর আমার 100% ভরসা আছে, আপনি যা বলেছেন, আপনি যেমন ভালো মনে করেন সেটাই করুন, আমার এটা সম্বন্ধে কিছু আইডিয়া নেই। তো তোমাদের আমি এই সম্বন্ধে একটা টিপস দিচ্ছি যে তুমি যদি জার্মানিতে কোনো কারণে অপারেশন করাও বা করানোর মতন সিচুয়েশন হয়, তো নয় তুমি ব্যাপারটাকে স্টাডি করবে ভালোভাবে যে কি এসছে তোমার রিপোর্টে, আরও 2-3 জায়গায় কনসাল্ট করবে। আমিও 2 জায়গায় কনসাল্ট করেছিলাম, যেমন ইন্ডিয়াতে আমার মায়ের যে অপারেশন হয়েছে সেই ডাক্তার কলকাতার বড় ডাক্তার, যে হাঁটু অপারেশনের জন্য বিখ্যাত। তো ও এখন তো ওনার নাম সব জায়গায় রয়েছে জেবি স্যার। তো ওনার কাছেও পাঠানো হয়েছিল, আমার ভাইয়ের থ্রুতে আমি পাঠিয়েছিলাম, তার সাথে আরও একটা জায়গায় আমার বান্ধবীর থ্রুতে আমি অ্যাপেলোতেও খবর নিয়েছিলাম। তো বলেছিল যে অপারেশনটা খুব সূক্ষ্ম এবং স্পোর্টস সার্জন স্পেশাল যে সেই করতে পারবে, সব রকম অর্থোপেডিক সার্জন কিন্তু করতে পারে না। তো আমার অপারেশনটা মেনলি ছিল কার্টিলেজ ড্যামেজ। তারপর হওয়ার পর যেদিনকে আমার সেন্স আসলো, ডাক্তার আমার সঙ্গে দেখা করতে এসছে, তখন আমার 104 ফিভার। তো একটা মনিটর দেখলাম চলছে, আর সোডিয়াম আমার লো ছিল, ব্লাডের হিমোগ্লোবিনেরও কিছু প্রবলেম ছিল। তো ডাক্তার সেগুলো ওখানে সেট করে দিয়েছে, দেখলাম চলছে, স্যালাইনের সাথে চ্যানেল করা রয়েছে। আর এখানে দেখলাম আমার বিপিটা সাধারণত কন্ট্রোল করছে, তখন আমার বিপি ছিল 45-42 এরকম, খুবই লো বিপি ছিল, মাথা ঘোরাচ্ছে। তো সোডিয়াম লেভেলটাও লো ছিল, জ্বর আছে। তো ডাক্তার বলে এগুলো স্টেবল হচ্ছে। তো নার্স বললো কি কেমন আছো, আমি হ্যাঁ আমি ভালো আছি, আমার অপারেশন হয়েছে। হেড নার্সের যে অ্যাসিস্ট্যান্ট ছিলেন, মানে সার্জনের সাথে যিনি ছিলেন নার্স, তার একজন অ্যাসিস্ট্যান্ট যে আমার চ্যানেল ট্যানেল করেছিল, তো ও বললো হ্যাঁ তুমি কিছু খাবে, আমি বললাম একটু জল খাবো। তো ওই জাস্ট এইটুকু একটু জল দিল, নর্মাল ওয়াটার। বললো তোমার হাজবেন্ডকে বাইরে দেখতে পেলাম না ওয়েটিং রুমে, তো ও মনে হয় চলে গেছে, তুমি ফোন করো। বলছি আমার ব্যাগ কোথায়? তখন আমাকে ব্যাগ দিল, ব্যাগের থেকে ফোন বার করে অনিশকে ফোন করলাম। অনিশ গিয়ে গাড়িতে মনে হয় রেস্ট নিচ্ছিল, তো ও বললো হয়ে গেছে? আমি বললাম, হ্যাঁ। তোমার সেন্স চলে এসছে? আমি বলছি, হ্যাঁ। তো তখন বাজে প্রায় 11টা। তো আমায় ঢুকিয়েছিল 8টার সময়, তারপর ওরা চ্যানেল লাগিয়ে মানে স্যালাইন ট্যালাইন লাগিয়ে দিয়েছিল। মোস্ট প্রবাবলি 9টার সময় আমাকে ওটিতে নিয়ে গিয়েছিল। আমার আগে একটা ওটি হচ্ছিল, তো সেটা আমি বাইরে স্লাইডিং ডোর থেকে দেখতে পেয়েছিলাম টয়লেট যাওয়ার সময়। তাকে দেখলাম এরকম পেট অব্দি কভার দেওয়া, কিন্তু মানে পেশেন্ট যে তার সেন্স রয়েছে সেরকম মাথা ঘোরাচ্ছে। তো দেখে ভয় লাগেনি, আমার মনে হয়েছিল যে এরকম অপারেশন আমার হবে না তো, কারণ হলে আমি যদি দেখতে পাই বা ফিল করি, কানে কথাগুলো আসে যে কাঁচি দাও ছুরি দাও যেগুলো হয়, তো সেটাতে হয়তো ঘাবড়ে যাবো। তারপর ভাবলাম না, আমার তো ফুল অ্যানাস্থেশিয়া হবে। তো ওই যে অ্যানাস্থেশিয়ার মুখে লাগিয়েছিল, তো যে লেডি মেন ডাক্তার ছিলেন তিনি বললেন আচ্ছা অনেক গল্প করেছো, এবার ভয় তো নেই, তুমি তো হচ্ছে স্ট্রং ইন্ডিয়ান লেডি। তো নার্সগুলোর পাশে বলছে হ্যাঁ ও খুব স্ট্রং, মানে ইন্ডিয়ান স্টারকে ফ্রাও এরকম বললো। তো ও কোনো ভয় নেই দেখছি, রীতিমতন গল্প করে যাচ্ছে। তো ঠিক আছে, অক্সিজেন মাস্কটা লাগালে এত কথা বলতে পারবে না, তো ঠিক আছে, তো লাগিয়ে দিল। একটু ছোটো বড়ো হচ্ছিলো, লাগানোর পর বললো ঠিক আছে এবার তুমি রেস্ট, টোটালি আর কোনো প্রবলেম নেই। জাস্ট 2 মিনিটই বলবো, 1 থেকে 2 মিনিট, ম্যাক্সিমাম 2 মিনিট, তার মধ্যে আমার সেন্স চলে গিয়েছিল, আমি কিছু বুঝতে পারিনি। তো যাই হোক, অপারেশনটা হয়ে যাওয়ার পর সেই নার্স এসে আমাকে জিজ্ঞাসা করছে যে স্টারকে ফ্রাও তুমি কেমন আছো জার্মানে? হ্যাঁ ভালো আছি, আমার অপারেশন হয়ে গেছে? বলছে হ্যাঁ তোমাকে এই দেখো বেডে দিয়েছি, এখানে সব আইসিইউ মতন সব সিস্টেম করা আছে, যেহেতু তোমার এই সিস্টেমগুলো প্রবলেম হচ্ছে, তো স্টেবল করার জন্য আমরা দিয়েছি। তো
তো তখন আমি পাটা জাস্ট ব্ল্যাঙ্কেটটা তুলে দেখালো, দেখলাম এখান থেকে লম্বা ব্যান্ডেজ করা। তোমাদের সাথে সেটা শেয়ার করছি পিকচারটা। তো দেখার পর আমি বললাম যে ডাক্তার আছে? বললো হ্যাঁ, ডাক্তার একটু পরে দেখা করতে আসবে, উনি ভিজিটে আসছেন। তো ডাক্তার এসে আমাকে বললো কেমন আছো? আমি বললাম ভালো আছি, একটু মাথাটা ঘুরছে, ড্রাউজি লাগছে। তো মানে উনি জার্মানি কথা বলছিল। আমার যেটা ভয় ছিল যে আমার হয়তো অ্যানেস্থেসিয়ার পর সেন্স আসলে আমি জার্মানি কথা বলতে পারবো কি, যে মাতৃভাষাই হয়তো প্রথম বেরোবে অ্যানেস্থেসিয়ার সেন্স আসার পর। তো সেই জন্য আমি ভেবেছিলাম অনিস থাকলে সুবিধা হয়, ওকে আমি ব্যাপারটা বোঝালাম কি শরীরের মধ্যে প্রবলেম হচ্ছে, তো ওটা যদি ও মানে এক্সপ্লেন করতে পারে ডাক্তারকে। তো দেখলাম আমার কোনো প্রবলেম হয়নি, মানে জার্মানির অ্যানাস্থেশিয়া খুবই ভালো প্রসেসটা, যেটা আমি দেখলাম কোনো বমির কোনো ভাবই ছিল না। তো অনেক খাবার দাবার নিয়ে এসেছিলো, জুস টুস হালকা কিছু। তো আমার যেহেতু অ্যাসিড হয়েছিল ভেতরে, তো সকাল থেকে আমি ওষুধ টষুধ কিছু গ্যাসের ওষুধও খাইনি। তো সেই হিসেবে খাওয়ার পরই সঙ্গে সঙ্গে দেখলাম প্রায় 15-20 মিনিটের মধ্যে আমার বমি হলো, এবং প্রচণ্ড পরিমাণ বমি হচ্ছিল। যেহেতু বিপি লো ছিল, সোডিয়ামটাও লো ছিল। তো ডাক্তার বলে এটা হয় সাধারণত, তোমার সোডিয়ামটা লো আছে বলে, তো ইঞ্জেকশন আমরা দিয়েছি। তো ওই বমিটা হওয়ার পর আর সেরকম কোনো প্রবলেম হয়নি। তো ডাক্তার এসে আমাকে প্রথমে দেখলো, বললো কেমন আছো? ভালো। তো কি হয়েছিল ডাক্তার, সব ঠিক আছে তো? তখন বলছে হ্যাঁ, দ্যাটস ওয়াট স্লিম, মানে এদের কাছে স্লিম মানে হচ্ছে জঘন্য। আমাকে বলছে তোমার এমআরআই রিপোর্টে আমি যা দেখেছিলাম পিকচার, আমি এখানে ক্যামেরা ঢোকানোর পর অপারেশনের আগে যেটা দেখেছি, এর মধ্যে অনেকটাই ডিফারেন্স এবং খুবই বাজে কন্ডিশন ছিল। তো আমি তো বুঝতে পারলাম যে 2 মাস হয়ে গেছে, তার মধ্যে নাচ গান সবই চলেছে, দুর্গাপুজোর সবই অ্যাক্টিভিটিস আমরা করেছি। তো সেই থেকে হয়তো কিছুটা ড্যামেজ আরও হয়েছে। তো ডাক্তার বললেন যে তোমাকে আমি 2 নম্বর যে প্রবলেমটা ছিল সেটা বলিনি, সেটা আমি কালকে ডিসকাস করবো। কালকে এরকম 8টা 50-এ আমি আসছি ভিজিটে, তখন দেখা হবে। তো 1 নম্বর প্রবলেমটা তো ছোটো প্রবলেম ছিল, কিন্তু 2 নম্বর প্রবলেমটা দাসওয়া স্লিম, মানে দাসওয়া স্লিম মানে এরা সাধারণত স্লিম তখনই বলে যখন খুব এক্সট্রিম পর্যায়ে খারাপ হয়ে যায়। নর্মালি এরা খুব স্ট্রং, সাধারণত পেশেন্টকে ঘাবড়ে দেয় না। তো বলার পর আমি বললাম তাই? তো বললো হ্যাঁ, কালকে ডিসকাস করবো। তো পরের দিন সকালবেলা আমার ওই ড্রেনেজগুলো খুলে দিয়ে ডাক্তার কথাবার্তা বলছিল। তো তখন আমাকে দেখালো পিকচারে কি করেছে। তো এখানে একটা প্লেট উনি ইমপ্ল্যান্ট করেছেন, বললো এটা খুব বাজে কন্ডিশন ছিল। আর আমি তখনও জানতাম না আমার এসএলআর রিকনস্ট্রাকশন হয়েছে। এসএলআর রিকনস্ট্রাকশন আমি ডিটেলসটা তোমাদের দিয়ে দিচ্ছি কীরকম হয়। তো ওই যে টিবিউলার কাছে যে কোশ্চেন মার্ক করা ছিল এমআরআই রিপোর্টে, তো ওটাই হয়েছে মেন প্রবলেম। ওইখান থেকে আমার এসএলআরটা ড্যামেজ হয়েছিল এবং টিবিউলাটা আমার মানে জয়েন্টে আটকে যাচ্ছিল, যে কারণে আমি বসতে গিয়ে প্রবলেমটা ফিল করছিলাম। তো উনি ওটা দেখেছেন, কিন্তু ইন্ডিয়ান ডাক্তার হলে হয়তো অপারেশনটা একসাথে করতো না, বা করলেও হয়তো কনসার্ন চাইতো বাড়ির লোকের। কিন্তু উনি এতটাই স্ট্রং যে উনি যেহেতু দেখেছেন কার্টিলেজ ড্যামেজ, কার্টিলেজ তো আমার রিপেয়ার করে দিয়েছে, বলেছিল কার্টিলেজ করে দেবো। তো কার্টিলেজ করার পর যে দেখেছেন এটা আরেকটা ড্যামেজ আছে, এর জন্য আমাকে হয়তো 3 মাস বা 6 মাস পর আরেকবার অপারেট করতে হতে পারে। তো উনি সঙ্গে সঙ্গে ওটা করে দিয়েছেন, এবং আমাকে পিকচারে দেখালো যে এটা এরকম হয়েছে। আমি বললাম প্লেট যে বসিয়েছেন মানে মেটাল বসিয়েছেন, এটা কদিনের গ্যারেন্টি বা কিছু? বললো তুমি যতদিন বাঁচবে এটা ততদিন থাকবে, এটা নিয়ে কোনো ইস্যু নেই। আর আমি ঠিক করে দিচ্ছি, ফিক্স করে দিয়েছি, জাস্ট তোমার এখন ফিজিওথেরাপি দরকার। আর মেডিসিন যতদিন দিয়েছি, একটা পেটের ইঞ্জেকশন দিয়েছিল যেটা অনেক 15 দিন পর আর একটা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি, তখন আসলে স্টিচ কাটিং হবে। তো 15 দিন পর স্টিচ কাটিং হলো, মানে 3 তারিখ আমার ডেট ছিল, গেলাম স্টিচ কাটিং হলো। একটুখানি প্রবলেম হয়েছিল মাঝখানে, মানে ব্লাড আটকে গিয়েছিল একটা ব্যান্ডেজের সাথে। তো মাঝে 7 দিন পর আমি গিয়ে সেটাকেও রিমুভ করে ছোট ব্যান্ডেজ করে এসেছিলাম পার্টলি। তো ওটা ওরা করে দিয়েছিল, কোনো অসুবিধা নেই। তো ফিজিওথেরাপিটা এখন মেন ইম্পর্টেন্ট, যেটা আমার রেগুলার। আজকের ভিডিও আমার পায়ের অপারেশন, তার আগের ঘটনা এবং পরের ঘটনা, কিভাবে আমি রিকভার করছি, সব কিছু নিয়েই একটা ইনফরমেশন যা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তোমাদেরও যদি এখান থেকে আরও কিছু জানার ইচ্ছে হয় আমাকে কমেন্ট করো, অবশ্যই চেষ্টা করব আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করার, যাতে পরবর্তীকালে তোমাদেরও এগুলো হেল্প হয়। অপারেশনতেও সবাই ভয় পাও, আমিও ভয় পেতাম, বাট এক্ষেত্রে আমি ভয় পাইনি, কারণ আমার ডাক্তার আমাকে সেই কনফিডেন্সটুকু দিয়েছিল। তো সেই জন্যই বলছি যে এটা তো একটা বড় ডিসিশন, যে করাবো কি করাবো না, এরকম হয়েছে, দেশে হলে কি হতো, ডিফারেন্সগুলো জানার। তো চেষ্টা করো জানার অন্য ডাক্তারের সাথে কনসাল্ট করে, বাট যদি এখানে থাকো চেষ্টা করো জার্মানিতেই করানোর। আমাকেও অনেকে বলেছিল ইন্ডিয়ায় চলে আয়, ইন্ডিয়ায় এসে করিয়ে নে, এখানে তো বাড়ির লোক আছে, দেখার লোক আছে। কিন্তু ইন্ডিয়া গেলে প্রবলেমটা কি, ইন্স্যুরেন্স কভারেজ পেতাম না হয়তো, আর ওখান থেকে ফেরাটাও চাপ হয়ে যেত। মানে অপারেশনের পর আমি ফ্লাইট জার্নি করে ফিরতে পারতাম না, হয়তো আরও কিছুদিন রেস্টে চলে যেতাম। তারপর এখানে আমার অফিস জয়েন করার ব্যাপার রয়েছে, আর এখানকার সিস্টেম আমার বেটার লেগেছে। আর যাই বলো, অপারেশনের ক্ষেত্রে এখানকার সিস্টেম আমার কিন্তু বেটার লেগেছে। ইভেন স্টিচটা আমার একটু মনে হচ্ছে এরা যেমন ইন্ডিয়াতে যেমন ক্লিপ দিয়ে স্টিচ করে, আমার মায়ের ক্ষেত্রে দেখেছিলাম, মায়ের ডিসেম্বরে 2টো অপারেশন হয়েছে,
তো মায়ের দেখেছিলাম স্টিচ করেছে, এবং স্টিচ 15 দিন পর যখন কাটতে এসেছিলো স্টেপলারের পিনের মতন দিয়ে করে, কিন্তু এখানে কিন্তু এরা থ্রেড দিয়ে স্টিচ করেছিল। আমার ক্ষেত্রে সেই থ্রেডগুলোই কেটে দিয়েছে, যে 3 নভেম্বর অ্যাপয়েন্টমেন্ট ছিল সেখানে। কিন্তু একটু ব্যথা লাগছিল বটে, বাট সিস্টেম খুব ভালো। বারবার ওরা জিজ্ঞাসা করছে ঠিক আছে তো, প্রবলেম হচ্ছে না তো, আচ্ছা আরেকটুখানি, মানে গল্প করতে করতে তোমার ভেতরটাকে যাতে ভয় তুমি না পাও সেরকমভাবে এরা করে। তো অনিশও পাশে ছিল, ও দেখে একটু ঘাবড়ে যাচ্ছিল যে আমি একটু আউ করছি কি হবে। তো যাই হোক 3জন ডাক্তার মিলে করেছিল, একজন পারছিল না, নিচের সিস্টটা মানে পায়ের অ্যাঙ্কেলে যেটা রয়েছে এই অ্যাঙ্কেলটা এখানটা খুব টাফ ছিল, মানে একটা গিট পড়ে গিয়েছিল। তো মেন ডাক্তার এসে করলো, 2জন নার্স বা লেডি ডাক্তার যে ছিল সে পারছিল না, মেন আরেকজন ডাক্তার এসে, বয়স্ক ডাক্তার, সে এসে করে দিল। তো এখানে সেটাই বলছি, ডাক্তারের ক্ষেত্রে কোনো ত্রুটি হবে না, তোমরা ভরসা রেখো। অপারেশন হলে ওখানে সবাই খুব হেল্প করে, প্রত্যেকটা ডাক্তার নিজেদের মধ্যে কমিউনিকেট করে ডিসিশন নিয়ে সব কিছু করে। যেহেতু ইন্স্যুরেন্সের ব্যাপার সেই জন্য এরাও চেষ্টা করে খুব সাবধানতা অবলম্বন করে ভালোভাবে করার। যেমন আমাকে অ্যানেস্থেশিয়ার যে অ্যাপয়েন্টমেন্ট ছিল সেখানে আমাকে ডাক্তার বলেছিলেন যে তোমার যদি গলায় এখনও ঠান্ডা লেগে থাকে অপারেশনের আগের দিন অবধি চেক করবে, যদি তোমার ইয়েলো কালারের সর্দি থাকে তাহলে কিন্তু আমি অ্যানেস্থেশিয়া করবো না, কারণ ওটা আমার ক্ষেত্রে রিস্ক হয়ে যাবে। যদি এটা ট্রান্সপারেন্ট অল্প হাঁচি কাশি অল্প হচ্ছে সামান্য কিছু, তাহলে আমি করব, কিন্তু তোমাকে ফিট থাকতে হবে, কারণ ইমিউন পাওয়ারটা খুব দরকার। তো আমার যে কারণে ইমিউন সিস্টেমটা ডাউন হয়ে গেছিলো অপারেশনের পর, ওই প্রবলেমটা হয়েছে যে বিপি লো, সেটা আমি বুঝতে পেরেছি, আমার ইমিউন সিস্টেমটা ডাউন ছিল। আমি হয়তো একটু প্রেশারাইজ করেই ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম যে না অপারেশনটা হয়ে যাক, আমি কষ্টটাও পাচ্ছি প্লাস ডেটটাও পেয়েছি এত কষ্টে। তো সেই জন্য আমি ব্যাপারটাকে ইগনোর করে এগিয়ে গেছিলাম, কিন্তু ইমিউন সিস্টেমটা সত্যি আমার ডাউন ছিল। ওটা ওরা আগেই বলেছিল যে ইমিউন সিস্টেম ডাউন থাকলে একটু প্রবলেম হয়, তোমার নিজের ভেতর থেকে ফিল করতে হবে যে তুমি টোটালি ফিট আছো, এই কনফিডেন্সটা যদি থাকে তখনই আমরা এগোবো। তো যাই হোক সামহাও ওটা হয়ে গেছে, আমিও এখন সুস্থ আছি, বাড়ি ফিরে এসেছি, এটাই অনেক। তো এই ছিল আজকে ভিডিওর ইনফরমেশন। তো আমি বলবো যে ইন্ডিয়ার প্রসেস আর এখানকার প্রসেস কিছুটা ডিফারেন্ট, কিন্তু এখানে যদি তুমি বিশ্বাস করো সিস্টেমটাকে তাহলে আশা করি তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তো এইটুকুই ছিল আজকের ভিডিওর ইনফরমেশন, আশা করি তোমাদের জন্য খুবই হেল্পফুল। যারা জার্মানিতে বসে ভয় পাও যে কাছের লোক নেই, নিজের দেশ থেকে অনেকটাই দূরে, ভাষা বোঝাতে পারবো না, তাদের জন্য আমি বলবো মনে ভরসা রাখো, সাহস রাখো, দেখবে সব কিছু হয়ে যাবে। যেমন আমার ক্ষেত্রে আমি ফিল করেছিলাম যে আমি জার্মান বলতে পারবো না, বাট দেখেছি অপারেশনের আগে, ইভেন অপারেশন টেবিলে তোলার পরও, অপারেশন হয়ে যাওয়ার পরেও আমার অ্যানাস্থেশিয়া অল্প অল্প রয়েছে, সেন্স এসছে, তখন আমি জার্মানি কথা বলে গেছি। তো এটা কখনোই ভেবো না যে তোমার জ্ঞান আসলে তুমি বলতে পারবে না বা ঘাবড়ে যাবে, কারণ এখানকার পরিবেশ সেরকম নয়। তোমাকে সবসময় মনে ওরা সাহস জুগিয়ে যাবে, বুস্ট করে যাবে যে না জিনিসটা যাতে নর্মালি হয়, কোনো ভয় না পাও, এরকম ব্যাপার। তো সেটাই বলছি, এখানকার ডাক্তাররা কিন্তু অনেকটাই তোমাকে সাপোর্ট করবে। ইভেন ওরা যদি দেখে খুব খারাপ জিনিস, সেটা হয়তো ওরা ইগনোর করে যাবে পেশেন্ট বুঝে যে তুমি ঘাবড়ে যেতে পারো। যেটা আমার ক্ষেত্রে হয়েছিল, কোশ্চেন মার্কটা দেখে উনি হয়তো বুঝেছিলেন কিছু একটা, আমাদের বলেও ছিলেন যে আমার এটা 30 মিনিটস থেকে 45 মিনিটস লাগবে, ক্যামেরা ঢোকাবো, আর এমআরআই রিপোর্টের উপর আমি 100% ভরসা করে অপারেট করি না, আমি দিনের দিন ক্যামেরা ঢুকিয়ে পজিশন বুঝে সেই বুঝে আমি অপারেট করবো। তো এটা ওনার ক্ষেত্রে স্পেশাল ব্যাপার ছিল যে উনি কনফিডেন্ট ছিলেন কি করবেন, আমাকেও কিছুটা বলেছিলেন, কিছুটা পার্ট আমরা ওনার ওপর বলতে পারো ছেড়েই দিয়েছিলাম, জোর করে জিজ্ঞাসা করলে হয়তো বলতো, বাট আমরা ছেড়েই দিয়েছিলাম যে উনি যখন বলছেন করেই নেব। তো এটাই বলছি যে এখানকার ডাক্তারদের ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই, যে ডাক্তারকে দেখাচ্ছ যিনি যে ব্যাপারে স্পেশাল, সেখানে তোমাকে ভরসা করে বিশ্বাস করে এগিয়ে যেতে হবে। তো আমি শেয়ার করলাম আমার এক্সপিরিয়েন্স, তোমাদেরও যদি এরকম কিছু এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করো, আর অবশ্যই সবার সাথে কনসাল্ট করা, জার্মানিতে না হলেও ইন্ডিয়ায় যে ডক্টর তোমার চেনা পরিচিত আছে সেই রিলেটেড তাকেও তুমি পাঠিয়ে সেটা চেষ্টা করো যে অ্যাটলিস্ট জানা জিনিসটা কি। আর যদি না জানতে পারো তাহলে আমি বলবো আমি যেটা করেছিলাম, ডাক্তারের উপর 100% ছেড়ে দাও, কারণ এখানকার ডাক্তাররা খুবই ভরসাদায়ক, বিশেষ করে সার্জনরা, তো তারা তাদের বেস্ট কাজই করবে, তো তাদের উপর ভরসা করে তুমি এগিয়ে যেতেই পারো। কারণ আমার পক্ষে সম্ভব হয়নি অত ডিটেলসে গিয়ে কিছু জানার, বা যেখানে এমআরআই রিপোর্টে কিছু লেখা নেই, সিডিটা তো বুঝতে পারছিলাম না, তো সেই জন্য কোশ্চেন মার্কের জায়গাটা আমার কাছেও ক্লিয়ার ছিল না, আমি টোটালি ডাক্তারের উপর ছেড়ে দিয়েছিলাম। তো সেটাও করতে পারো। সেই জন্যই বলছি এখানে জার্মানিতে অপারেশনটা খুব একটা রিস্কি নয়, এরা খুবই কেয়ার নিয়ে করে, তো সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না যদি ডাক্তারের উপর ভরসা করে। আর একটা ভালো ডাক্তার খোঁজাটাও খুব দরকার, ভালো সার্জন, এবং আমার মতন যদি তোমরা এসএলআর কার্টিলেজ বা এরকম কোনো প্লেট বসানোর ব্যাপার এরকম হয়, তো চেষ্টা করো সবসময় যে স্পোর্টস স্পেশালিস্ট সেরকম ডাক্তারের কাছে করার। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কেমন লাগলো প্লিজ দেখে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথেও প্লিজ
শেয়ার করতে ভুলো না। আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, আমাকে উৎসাহ ভালোবাসা দিতে এবং এরকম ইনফরমেশন আরও ভিডিওতে পেতে প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তাহলে খুব শিগগিরই অন্য আরেকটা কোনো ভিডিওতেই। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।